হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ নিউট্রাল মন্ত্রা। আজকে আমি কথা বলবো সার্কাডিয়াম রিদিম নিয়ে। তো সার্কাডিয়াম রিদিম বোঝার আগে একটু হেলথ কেয়ারটা নিয়ে কথা বলা খুব জরুরি। আমি এখনো পর্যন্ত অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর যতগুলো পেশেন্ট ডিল করছি বা আগামী দিনেও যেগুলো দেখতে পাচ্ছি যে এর প্রিভালেন্স যে রেট যদি আমি বলি, প্রিভ্যালেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে ক্রমাগত ওবেসিটি, এবং ওবেসিটির থেকেও কিন্তু আসছে ডায়াবেটিস, হাইপারটেনশন আর মেটাবলিক কিছু ডিসঅর্ডার, এগুলো বেশি আসছে। যারা একটু জার্নাল পড়েন বা দেখেন, মোটামুটি একটু সচেতন নাগরিক আছেন, তারা এটা খুব ভালোভাবেই জানবেন যে আমাদের আগামী প্রজন্ম বা আমাদের আগামী কয়েক বছরে যদি আমি একটা অ্যাভারেজ বলি, সেটা ক্ষেত্রে বলা যেতে পারে 2050 সালের মধ্যে মোটামুটি প্রতিটা বাড়িতে ডায়াবেটিস, ক্যান্সার, ওবেসিটি এই ধরনের কিছু ডিজিজ, পার্টিকুলারলি এই ধরনেরই কিছু মেটাবলিক সিনড্রোম যেটা কমিউনিকেবল নয়, অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু ছড়িয়ে পড়বে। প্রতিটা বাড়ি, প্রতিটা ফ্যামিলি অ্যাফেক্টেড হতে চলেছে। ঠিক এই জায়গাতেই হেলথ কেয়ারের জায়গা আসে, এবং প্রফেশনালি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসাবে আমি নিজে সব থেকে বেশি যেটাকে প্রাধান্য দিই সেটা হচ্ছে সেলফ কেয়ার, হেলথ কেয়ার, সার্কাডিয়াম রিদিম, ব্যালেন্স লাইফস্টাইল এবং হচ্ছে অ্যাওয়ারনেস। এইগুলো থাকলে হাফ অফ প্রবলেম সলভ হয়ে যায়। আমরা অনেক বড় বড় চিন্তা করি যে ডায়েট প্ল্যানের কথা তো আমি বলিই নি এখনো। ডায়েট প্ল্যান ফলো করা বা ডায়েটকে ফলো করা একটা অনেক বড় ব্যাপার। সেই জায়গাতে গিয়ে আপনারা তখনই 100% রেজাল্ট পাবেন যতক্ষণ না নিজেদের লাইফস্টাইলকে ব্যালেন্স করতে পারবেন। ঠিক এটা সূত্র ধরেই আমি যেরকম করে থাকি, দ্যাট ইজ অলওয়েজ ব্যালেন্স ডায়েটকেই আমি প্রাধান্য দিই, এবং তার থেকেও আগে যেটা বলা সেটা হচ্ছে ব্যালেন্সড লাইফস্টাইল লিড করতে আমি সকলকে বলি। আর এই জায়গাতে কতগুলো ছোট ছোট জিনিস আছে, সেইগুলো আমি একটু বলবো আজকে, কারণ সার্কাডিয়াম রিদিমের মধ্যে সব কিছুই পড়বে। প্রথমে বলি, সার্কাডিয়াম রিদিম যেটা আমি বলছি এটা অ্যাকচুয়ালি কি। অনেকেই ধারণা আছে এটা অ্যাকচুয়ালি কি বা এটা কতটা গুরুত্বপূর্ণ এফেক্ট ফেলতে পারে আমাদের জীবনে। প্রথমত হচ্ছে, যদি আমি একটা ঘড়ি বা আমাদের দেওয়াল ঘড়ি বা অ্যানালগ কোনো ওয়াচকে কল্পনা করি, তাহলে দেখবেন 12টার কাঁটা, তারপরে 3টে, এদিকে 6টা, 9টা এবং ফিরছে 12টা। তো এই টোটাল একটা রিদিম একটা সাইমেন্টেনিয়াসলি যায়, রিদিম বা ছন্দে চলে। মানে আমি যদি 24 ঘন্টা বা 24 আওয়ার্স ধরি, তাহলে 0 আওয়ার থেকে শুরু করে 1 AM, 2 AM এইভাবে যাচ্ছে 12 PM, এবং আবার ঘুরে ঘড়িটা গিয়ে 12 AM এ অর্থাৎ 0 আওয়ার্সে গিয়ে স্টপ হচ্ছে। তো এই টোটাল যে রিদিমটা আমাদের, যদি আমি ইন্ডিয়ান কন্টিনেন্টে ধরি বা আমাদের ভারতীয় বংশভূত আমরা যারা মানুষ আছি, আমাদের সকাল শুরু হয়, আমরা বাঙালি যদি ধরি তাহলেও আমাদের দিন শুরু হয় হচ্ছে সকালবেলা থেকে। যদিও একটা দিন বা আজকে যে তারিখ, তার পরের দিনে যে তারিখটা আসবে সেটা শুরু হয়ে যাচ্ছে 12 AM অথবা 0 আওয়ার এর এখানে হাত ধরে। বাট আমাদের দিন কিন্তু শুরু হয় আমাদের ঘুম থেকে ওঠার পরেই, অর্থাৎ সকালবেলা থেকে। এইবার এই সকালটা নির্ধারণ হবে কখন বা কোন সময়টাকে আমরা আর্লি মর্নিং বা মর্নিং ডে টাইম এটা বলবো কখন, এটা ডিপেন্ডস আপন person to person, depends upon their lifestyle, their work pattern, their sleep cycle and so on. তো তাহলে আমরা যদি একটা পার্টিকুলার যে কোনো র্যান্ডাম একজন পিপল তাকে চিন্তা করি, তাহলে তার যদি দিন শুরু হয়, আমি ধরে নিলাম কারোর দিন শুরু হচ্ছে 7 AM, কারোর দিন কিন্তু শুরু হয় 5 AM, আবার কারোর দিন শুরু হয় 8 AM। কখনো কখনো আমি কাউন্সেলিং করতে গিয়ে দেখতে পেয়েছি, বিশেষ করে যারা রিসার্চ স্কলার আছেন বা যারা বিজনেস ম্যান বা ওমেন, যারা এন্টারপ্রেনিউর রয়েছেন, তাদের ক্ষেত্রে বেশিরভাগই তারা রাতের দিকে কাজ করছেন এবং দিনের বেলাটা ঘুমিয়ে কাটাচ্ছেন। ইন দ্য সেন্স, দেখা যায় তাদের যে দিন শুরু হচ্ছে বা সকাল শুরু হচ্ছে, সেই সকালটা কিন্তু তার আসছে অনেকটা পরে বা লেটে।
তো লেট যখন হচ্ছে তাদের কিন্তু সার্কাডিয়াম রিদিম, এই যে ছন্দটা, সেটা বিগড়ে গেল। তাহলে ছন্দ যদি বিগড়ে যায়, যেমন ভাবে যারা মিউজিশিয়ান আছেন তারা বুঝবেন, প্রত্যেকটা লয় বা সুর বা ছন্দ, প্রত্যেকটা যে নোটস, গানের হোক, মিউজিশিয়ান যারা আছেন, যারা ইনস্ট্রুমেন্ট বাজান বা বাজাচ্ছেন, তাদের যে নোটস থাকছে, তার যে আপ অ্যান্ড ডাউন, বা আমরা যারা গলা সাধি, শুধু যে গানের ক্ষেত্রে তা নয়, যারা আবৃত্তি করেন তারাও বলতে পারবেন যে প্রত্যেকটা রিদিম বা প্রতিটা ছন্দ, প্রতিটা লয় কতটা ইম্পর্ট্যান্ট। সিমিলারলি যখন আমরা আমাদের মানব জীবনের একটা টোটাল এই সার্কাডিয়াম রিদিমকে কল্পনা করব, অর্থাৎ 12 আওয়ার্স থেকে আস্তে আস্তে কাঁটা ঘুরে গিয়ে আবার 12 অর্থাৎ 0 আওয়ার্সে গিয়ে থাকছে বা ঠেকছে, এই টাইমটা কিন্তু আমাদের শুধু যে দিন থেকে রাত বা রাত থেকে দিন হচ্ছে তা নয়, আমাদের কিন্তু লাইফ সাইকেল অর্থাৎ বায়োলজিক্যাল ক্লকও কিন্তু সাইমেন্টেনিয়াসলি চেঞ্জ হতে থাকছে। খেয়াল করে দেখবেন, সকালবেলা থেকে উঠে জেনারেলি আমাদের যে কাজগুলো থাকে সেইগুলো আমরা ধীরে ধীরে একটার পর একটা সময় অনুযায়ী কিন্তু করে থাকি। যেমন ব্রেকফাস্টের টাইম কি না, আমরা সকালবেলা উঠবো, ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করবো, এটাই আমরা জানি। নেক্সট ডে টাইম যখন হয়ে যাচ্ছে বা দুপুরবেলা হয়ে যাচ্ছে, দেখুন ঘড়ির কাঁটা ঘুরছে, আমাদের কিন্তু লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। মানে আমরা সবসময় সব কিছুর ক্ষেত্রে টি টাইম, লাঞ্চ টাইম, ব্রেক টাইম, ডিনার টাইম, হোয়াট এভার ইট ইজ, এইগুলো আমরা বলতে থাকি। মানে সব কিছুর মধ্যেই টাইম কথাটা রয়েছে। দ্যাট ইজ সার্কাডিয়াম রিদিম বা সেই ছন্দ। এখন কি হয়, এই ছন্দটা যদি আমরা ঠিকঠাক না ফুলফিল করি বা ঠিকঠাকভাবে না মেলাতে পারি, তখন দেখা যায় আমাদের শরীরে বিভিন্ন রকমের মেটাবলিক ডিসঅর্ডার বা কিছু কিছু ইমব্যালেন্স, সামটাইমস দেয়ার ইজ ইনফ্লামেশন টু, এগুলো দেখা যাচ্ছে। এবং এর প্রথম এবং প্রধান কারণই হচ্ছে প্রত্যেকটা মানুষ, ইনক্লুডিং মি, আমিও নিজেকে ধরেই বলছি, ইনক্লুডিং মি, আমরা সার্কাডিয়াম রিদিম বজায় রাখতে পারি না। এবং ফল কি হয়, এর রেজাল্টটা হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইমব্যালেন্স। এখন ইমব্যালেন্স মানে হচ্ছে অসামঞ্জস্যতা, অর্থাৎ যে সমস্ত রোগ বলি বা কোনো কিছু ডেফিসিয়েন্সিও যদি বলে থাকি, সেটাও কিন্তু ইকুয়ালি অসামঞ্জস্যতা বা ইমব্যালেন্স। লাইক দেখা গেল আমাদের TSH ফাংশন, T4 ফাংশন কম বা বেশি আছে, দ্যাট মিনস নর্মাল এই রেঞ্জে নেই। যখনই নর্মাল রেঞ্জে থাকবে না, ওয়েদার ইট ইজ লো অর হাই, দেয়ার শুড বি ইনফ্লামেশন অর ইমব্যালেন্স। আরও অনেক আছে, যেরকম যদি আমি দেখি ESR, অনেক পেশেন্টই আসেন যারা টোটাল ব্লাড কাউন্ট বা ডিসি কাউন্ট, যেটা ডিফারেন্সিয়াল কাউন্ট হয় WBC, সেগুলো করে আসেন, কিন্তু ESR কাউন্ট সেখানে থাকে না। এবং যদি তাদের ESR কাউন্ট নেওয়া যায়, দেখা যাবে বেশিরভাগ, ইনক্লুডিং মানে মেয়েদের তো আছেই, মেয়েদের প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, প্লাস ছেলেদেরও এখন দেখা যাচ্ছে বোথ ইন মেল অ্যান্ড ফিমেল ESR হাই থাকছে। ESR হাই থাকা মানেই কিন্তু সেখানে ইনফ্লামেশন আছে, কোথাও না কোথাও একটা ইমব্যালেন্স হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ESR বেড়ে যাচ্ছে, হঠাৎ করে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এইটার মেন কারণটা কি? মেন কারণ, বা যদি আমি এক কথায় একটা উত্তর দিতে চাই, দ্যাট ইজ এই সার্কাডিয়াম রিদিমকে বজায় না রাখা, বা সামহাও আমরা আমাদের লাইফ সাইকেলটা ঠিক মতো চালাতে পারছি না, আমাদের বায়োলজিক্যাল ক্লককে আমরা ঠিক মতো পর্যালোচনা বা পরিচালনা করতে পারছি না, তার ফলেই কিন্তু এই সমস্যাগুলো আসে। এখন একটা পেশেন্ট যদি আমার কাছে হেপাটোমেগালি নিয়ে আসে ফার্স্ট স্টেজে, তাকে কিন্তু সারিয়ে তোলা খুব সহজ। বাট কেউ যদি আমার কাছে ফ্যাটি লিভার গ্রেড 3 নিয়ে আসে, তাকে কিন্তু সুস্থ করে তোলা বেশ বেশ মুশকিলের হয়ে পড়ে। তো পার্থক্যটা এখানেই হয়ে যায়। মনে রাখতে হবে, আমাদের শরীরে যে কোনো রোগের বাসা বাঁধুক বা না বাঁধুক, বা কোনো ধরনের ইমব্যালেন্স বা অসামঞ্জস্যতা তৈরি হোক বা না হোক, সেটার কিন্তু সিগন্যাল বডি দিয়ে দেয়, আমরা ইগনোর করি, এটা মনে রাখতে হবে। আমরা অলওয়েজ ইগনোর করে যাই, যেরকমভাবে আমরা মাদার নেচারকে ইগনোর করছি। বিভিন্ন কারণ আছে, পলিউশন আছে, অনেক রকমের জিনিস আছে যে আমরা প্রকৃতি থেকে শুধু নিয়েই যাই, কিন্তু বদলে কিছু ফিরিয়ে দিই না।
সিমিলারলি শরীর থেকেও আমরা নিয়েই যাই। এই যে আমি এত কথা বলছি বা চোখের পলক ফেলছি, যারা আমার কথা শুনছেন, আমাদের সেন্স অর্গান কাজ করছে, প্রত্যেকটার জন্য আমাদের এটিপি লাগে। দ্যাট মিনস আমাদের এনার্জি লাগে। এনার্জি তখনই আসবে যখন আমরা ঠিকঠাক সময় মতো শরীরকে ঠিকঠাক ফুয়েল বা এনার্জি দেব। এখন ফুয়েলটা কি? ফুয়েলটা হচ্ছে খাবার, মানে ফুড। আমাদের যা যা খাবার আমরা খাচ্ছি সেইটাই হচ্ছে আমাদের বডি ফুয়েল বা এনার্জি। এখন এর মেন ভূমিকা, যদি আমি বডি ফুয়েলের মেন ভূমিকা বলি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে, এবং দেখা যাবেও বলবো না, যেটা মেন হওয়া উচিত বা যেখান থেকে মেজর সোর্স অফ এনার্জি আসে, সেটা হচ্ছে দুটো জিনিস, দ্যাট ইজ কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাটস। কার্বোহাইড্রেট এবং ফ্যাট ছাড়া কিন্তু আমরা বাঁচবো না, জাস্ট বাঁচবো না। প্রত্যেকটা মানুষের, মানে বিশেষ করে মেয়েদের দেখা যাবে বডি এক, হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা। আমরা বলে দিই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ অলসো রাইট। বাট কম কার্বোহাইড্রেট খাওয়ার জন্য ফ্যাটিগ, মাসেল টেন্ডারনেস, অতিরিক্ত টায়ার্ডনেস, লো এনার্জি ফিল হওয়া, একটা মুড সুইংস, কোনো কিছু ভালো না লাগা, যে হঠাৎ হঠাৎ মন ভালো নেই, শরীর ভালো নেই, ভালো লাগছে না, ডাউন লাগছে, ফ্যাটিগ লাগছে, এই প্রত্যেকটার কারণ হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে খাবার থেকে কার্বোহাইড্রেট রিচ ফুডগুলোকে কমিয়ে দেওয়া। হ্যাঁ, এখানে একটা কথা আছে, দ্যাট ইজ আমাদের কার্বোহাইড্রেট হওয়া উচিত যেটা, সেটা হচ্ছে জটিল শর্করা, মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, রাদার দেন সিম্পল কার্ব আর কি। সিম্পল মানে হচ্ছে চিনি, গুড়, মধু, বিভিন্ন ধরনের প্রসেস খাবার, হিডেন সুগার যেগুলোর মধ্যে থাকে। হয়তো আমি ডাল রান্না করছি, শাক রান্না করছি, মাংস রান্না করছি, তার মধ্যে একটু চিনি ছড়িয়ে দিলাম, 2-4টে দানা, বাট ছড়িয়ে দিলাম। সিমিলারলি আমি বাইরে থেকে আইসক্রিম কিনে খেলাম, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম, গরম লাগছে, আমি দই খেতে পারতাম, কিন্তু আমি খেলাম আইসক্রিম অথবা কোল্ড ড্রিঙ্ক, তো প্রচুর চিনি ঢুকে গেল। বার্গার খেয়ে নিলাম, একটা ফাস্টফুড কিছু খেয়ে নিলাম, চাইনিজ খাবার খেয়ে নিলাম, আজিনামোটো দেওয়া কিছু খাবার খেলাম, রেস্টুরেন্টে গেলাম মানেই গ্রেভি জাতীয়, মোগলাই, চাইনিজ এগুলো খেলাম, তো সিমিলারলি আমাদের শরীরে ঢুকে যাচ্ছে চিনি। এইগুলো হচ্ছে সিম্পল। কিন্তু এত কিছু খাবার আমরা সব জানি, কিন্তু আমি বলছি না যে এগুলো কেউ জানেন না, এগুলো নর্মাল একটা জিনিস, এগুলো সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানেন, যারা দেখছেন তারাও জানেন। কিন্তু সমস্যাটা হয়ে যায় কার্বোহাইড্রেট বাদ দিতে গিয়ে সিম্পল সুগারের পরিবর্তে বাদ দিয়ে ফেলেন কমপ্লেক্স সুগার বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লাইক ভাত, রুটি, মুড়ি, চিড়ে, বিভিন্ন ধরনের মেন সোর্স অফ কার্বোহাইড্রেট যেগুলো আমরা প্রতিদিন খাই, ব্রেকফাস্টে খাচ্ছি, লাঞ্চে খাচ্ছি, ডিনারে খাচ্ছি, ইভিনিংয়ে খাচ্ছি, যেটা আমাদের খাওয়া উচিত সেগুলো কম করে দিলাম। একটি মেয়ে আমার পেশেন্ট ছিল, তো ও কি করতো, ওকে আমি এত বোঝালাম, এত কাউন্সেলিং করলাম যে দেখো তোমার যে এত ফ্যাটিকনেস আসছে, ও কিন্তু জিম যায়। এবার আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু জিমের একেবারেই বিরোধী নই। আমার একজন আছেন, আমার ভাই সম, সে কিন্তু জিম যাচ্ছে এবং গত 1 বছর ধরে আমার আন্ডারে আছে। সে কিন্তু জিমের ডায়েটিশিয়ান দেখায়নি, ও কিন্তু আমার ওপরে পুরোপুরি ট্রাস্ট করে আমারই ডায়েট চার্টেই আছে, এবং আমি বলছি সে হোয়ে প্রোটিনও নেয়, আমার সাজেশন অনুযায়ী কিন্তু সে ডায়েট প্ল্যান ফলো করে। তাহলে মাসেল বিল্ডিং, বডি বিল্ডিং, এইগুলোও কিন্তু একটা পার্ট, সেইগুলো নিউট্রিশন আলাদা হয়, এটা বুঝতে হবে ফার্স্ট। কিন্তু আমি একটা নর্মাল মানুষ যার এম বা লক্ষ্য মাসেল মাস বিল্ড আপ নয়, তাকে আমি কেন শুধু শুধু জিম যেতে বলবো? কেন বলবো? প্রয়োজন নেই, এটা আগে বুঝতে হবে। এরকম অনেক মানুষ আছে, মানে কি করবে বুঝে পায় না, একবার যোগা করছে, একবার সাইক্লিং করছে, একবার হাঁটতে যাচ্ছে, আবার একবার কি করছে, জুম্বা করছে, সঙ্গে সঙ্গে দেখছে এগুলো কিচ্ছু হচ্ছে না, চলো জিম করি। ট্রাস্ট মি, কোনো ফল আসবে না, জাস্ট কোনো রেজাল্ট পাবে না। এবার এইসব করতে গিয়ে কি করে, এই যে বললাম মেজর সোর্স অফ কার্বোহাইড্রেট বা যেগুলো আমরা খাচ্ছি, ধরা যাক ভাত, ধরা যাক রুটি, ধরা যাক চিড়ে, বা অনেকে ওটস খায় বা মিলেটস খাচ্ছে, সেগুলোকে আস্তে 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 কাট ডাউন করে দিচ্ছে। মানে অ্যাকচুয়ালি তার শরীরে যত লাগবে বা যত যাওয়া উচিত, যেখান থেকে আমি ফুয়েল পাবো বা এনার্জি পাবো, সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা করছে এবং বারংবার বলার সত্ত্বেও করছে। তাহলে আমি কেন, পৃথিবীর কোনো ডায়েটিশিয়ানের যার সাধ্যই নেই তাকে সুস্থ করার, কারণ সে নিজেই তার ফুয়েল বাদ দিয়ে দিচ্ছে। এই যে আমি ফোন বা ল্যাপটপ বা ট্যাব
এখান থেকে যখন সেশনটা করছি বা যারা আমাকে দেখতে পাচ্ছেন, আজকে আমার ব্যাটারি পার্সেন্টেজ যদি 20-র নিচে নেমে যায় বা যদি আমার 15-এর নিচে নেমে যায়, তাও আমি একটা সেশন চালিয়ে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। আমার এই যন্ত্র যেটা আমার সামনে এখন রয়েছে, সেটা কি আমাকে কতক্ষণ আমাকে আর দিতে পারবে? তার যে এই যে সাথ দিয়ে চলছে বা আমার সঙ্গে তাকে ফুয়েল দিয়ে চলছে, তাকে এনার্জি দিয়ে চলছে, কতক্ষণ চলবে? একটা টাইমে তো সে সুইচ অফ হয়েই যাবে। বডি ইজ জাস্ট লাইক দ্যাট। যদি আমি ফুয়েল কম করি, যা আমার নির্ধারিত এনার্জি তার থেকে যদি আমি কম করি, তাহলে কিন্তু বডি চলবে না। আর ওয়েট লস তো দূরের কথা, সেই জায়গায় হয়ে যাবে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, যেটা মোটামুটি 18 থেকে 20 বা 25-এর মেয়েদের মধ্যে দেখা যায় বেশিরভাগ, যে আমি রোগা হয়ে যাচ্ছি, হয়তো আমি আর মোটা হয়ে যাচ্ছি। মানে সে রোগা, সে অ্যাকচুয়াল বডি ওয়েটে আছে, তার আইডিয়াল বডি ওয়েট আছে, স্টিল শি ইজ থিঙ্কিং অ্যাবাউট যে বাবা আমি তো মোটা হয়ে যাচ্ছি। আয়না দেখতে ভয়, নিজের চোখের সঙ্গে চোখ মেলাতে ভয়, একটা কি বলবো আনন্যাচারাল সোর্স থেকে ভয়। এইগুলোর কারণ হচ্ছে বেসিক্যালি মেন্টালি ডিস্টারবেন্স, অ্যাংশিয়াস মাইন্ড, ওই একটাই কারণ, ফ্যাটিক বলতে পারি। আর একটা বড় ব্যাপার হচ্ছে লেস এনার্জি, বা বলতে পারবো লস অফ অ্যাপেটাইট আমরা বলি, মানে ক্ষুদামান্দ হয় আর কি, কিন্তু কোনো কিছুই খেতে পারে না, খেতে গেলেই বমি আসে। এগুলো কিন্তু সাইকোলজিক্যালি কানেক্টেড। এবং আমরা জানি কিছু মাস আগেই একটি মেয়ে, কেরালার একজন গার্ল, সে কিন্তু মারা গেছিল শুধুমাত্র বুলিমিয়া নার্ভোসা হয়ে, নিজের মানে শরীরে যতটা না কার্বোহাইড্রেট লাগবে তার থেকে ড্রাস্টিক্যালি কাট ডাউন করতে শুরু করেছিল এবং ফল হচ্ছে ডেথ। তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এবার সার্কাডিয়াম রিদিমও বজায় রাখছে না। সকালে কাজ করছে, মাইগ্রেন আছে, প্রচুর কফি খাওয়া শুরু করে দিল। কফি খেয়ে কি হচ্ছে? সাময়িক একটা আরাম। কফি খাচ্ছি, ভালো আছি, আমি তো ভালো আছি, আমার তো মাথা ব্যথা চলে যাচ্ছে, তাহলে আমি কেন কফি খাবো না? কিন্তু বোঝাতে পারি না বা বুঝে উঠতে তারা পারে না যে সামহাউ এই যে কফি বা ক্যাফেইনটাই কিন্তু তোমাকে ক্ষতি করছে। যেমন পেন কিলার খেলে পেন গান হয় না, সাময়িকভাবে আরাম দেয়, সেই রকমই ক্যাফিন খেলে কোনোদিনই মাইগ্রেন, সাইনাস, মাথা ব্যথা যায় না, যেতে পারে না। যত কফি খাবে তত মাইগ্রেন বাড়বে, একদম মানে এটা রেজাল্টই আছে। যে কোনো ডক্টরের কাছে যাবেন বলবে, ঠিক আছে, যদি ঠিকঠাক হয়। এই হচ্ছে সমস্যা। থ্যাংক ইউ সো মাচ। এবার সার্কাডিয়াম রিদমে ফিরে আসি। সার্কাডিয়াম রিদমে কি হচ্ছে? টাইম আমি মেনটেন করছি না। ব্রেকফাস্ট করা উচিত সকালবেলায় মোটামুটি 9টা, 9:30 থেকে অনেকের দেখবেন আমাদের মায়েরা বা যা বাড়িতে প্রত্যেকে বাড়ি সামলান বা ঘর সামলান, তারা 10টা বাজিয়ে দিচ্ছেন খাবার খেতে। দ্যাট ইজ অলসো ওকে, ঠিক আছে, কিন্তু কোনো সময় দেখা যায় খাবারের কোনো নির্দিষ্ট সময় নেই। 11টায় খাচ্ছে, কেউ 12টায় খাচ্ছে, কেউ 12:30টায় ব্রেকফাস্ট করছে, মানে অদ্ভুত একটা সিচুয়েশন। তাহলে বডি বুঝবে কি করে যে আমার ফুয়েল কখন আসছে? আবার একটা মানুষ এরকম থাকে, দুদিন ভাবলো আমি এবার থেকে সব ঠিক করব, দুদিন 9টা, 9:30, 8:30টায় ব্রেকফাস্ট করলো, তারপরে আবার 12টা, 12:30, 1টায় শুরু করে দিল। আবার এরকম অনেক মানুষ আছেন, তারা কি করেন, একবার লো ক্যালোরি ডায়েট করছে, একবার ফাস্টিং করছে, একবার ফডম্যাপ ডায়েট করছে, মানে যা পারছে করছে আর কি। একবার সোশ্যাল মিডিয়া দেখছে, অন্য একজন যা ফলো করছে সেটাই নিজের উপরে ফলো করছে। এইগুলো আগে বন্ধ করুন প্লিজ, ফর গড সেক বন্ধ করুন। সবাইকে দেখে নিজের ওপরে কোনো জিনিসকে চাপিয়ে দেওয়া বা নিজের বডির ওপরে সেটাকে অ্যাকাস্টম করানোটা জাস্ট রং মেথড। ওকে, এটা করলে প্রথমেই আপনি প্রথম ভুলটা করে ফেলবেন। নেক্সট এবার নিজের সময়টা আপনি ঠিক করতে পারছেন না। তাহলে প্রবলেমটা কি হচ্ছে? বডি বুঝতে পারছে না, মানে আমাদের মানব দেহ বুঝতে পারছে না যে এই ব্যক্তিটি কি চাইছে। সে কি জিএম ডায়েট করছে, সে কি কিটো করছে, সে কি লো ক্যালোরি করছে, সে কি লো ফাইবার করছে, সে কি সল্ট রেস্ট্রিক্টেড, ফ্যাট রেস্ট্রিক্টেড করছে, নাকি ফাস্টিং করছে, সে বুঝতে পারছে না। মানে বডি রিয়ালাইজ করতে পারছে না। ফলে বডি যদি রিয়ালাইজ করতে না পারে, তাহলে ডাইজেস্টিভ এনজাইমগুলো তারা ঠিক মতো রিলিজ করতে পারছে না। এটা বুঝতে হবে। ফিজিওলজি ইজ দেয়ার। আমি যা খুশি নিজের শরীরের ওপর ঢালতে পারি না, যা খুশি করতে পারি না, ঠিক আছে? তো বডি রিয়াক্ট করবে, একদিন করবে না, 1 মাসে করবে না, 1 বছরে করবে না, 5 বছরে গিয়ে করবে, করতে বাধ্য। আর 2020-র পর থেকে যাদের কোভিড হয়েছে, তারা এমনিই তাদের ইমিউন সিস্টেমটা ঘেটে আছে,
ইমিউন সিস্টেমের মানে লো ইমিউনিটির জন্য কিন্তু প্রচুর মানুষ ভুগছেন। সো বি ভেরি কেয়ারফুল। নিজের শরীরটা কিন্তু একটা যন্ত্রেরই মতো কাজ করে, তার উপরে যা খুশি তাই চালিয়ে দেওয়া যাবে না। আর যদি এটা করেন, ফলটা নিজেরাই ভোগ করবেন। এরকম অনেক মানুষ আছেন যে আমার সাথে প্রচুর দ্বন্দ্ব হয়েছে যে আপনি কেন ফালতু বকছেন, কেন এত কথা বলার কি প্রয়োজন, আমার জিনিস আমি বুঝে নেবো। দ্যাট ইজ অলসো ওকে। আপনার লাইফ আপনিই বুঝবেন, আপনি রান্না করবেন, আপনি নিজের ওপরে নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন, নিজের মেহনতে রান্না করবেন। দ্যাট ইজ অলসো মানে নিজের তোমার পার্ট সেটা। বাট যখন তোমার শরীর খারাপ হবে, তুমি যদি বেড রেস্টে চলে যাও, তোমার ফ্যামিলি সাফার করবে, তুমি নিজে সাফার করবে। তখন কিন্তু যে ভিডিও বা যে সোশ্যাল মিডিয়া বা যে ব্লগ দেখে নিজের ওপরে আপনি সেই পার্টিকুলার রেসিপি বা পার্টিকুলার সেই ডায়েট ফলো করেছিলেন, সেই ব্যক্তিটি কিন্তু নিজের ওপরে সেটা যাবে না বা তার উপরে কিন্তু সেটা এফেক্ট ফেলবে না। এটা বুঝতে হবে যে কারোর যদি প্রবলেম হয় তার নিজেই কিন্তু সে সেটা ভোগ করবে। দ্যাট ইজ কার্মিক, ইউনো, মানে যা তুমি কর্ম করবে তুমি সেটাই কিন্তু পাবে। এইটা হচ্ছে আসল জিনিস। আর এটার সাথে মিলিয়ে আসে আমাদের সার্কাডিয়াম রিদিম। যদি আমাদের রিদিমটা ঠিক না থাকে, আজকে 8টায় খাচ্ছি, পরশু 9টায়, পরের দিন 10টায়, সিমিলারলি ডিনারটাও এরকমভাবে অ্যাফেক্টেড হয়। একটা মানুষ ভাবলো আমি আজকে 9:30টায় ডিনার করবো, মোটামুটি সবার বাড়িতে রুটি বা ভাত ওই 8টা বা 6:30, খুব 6:30 থেকে 8:30 থেকে 9টার মধ্যে মোটামুটি হয়ে যায়। যারা ওয়ার্কিং আছেন তারা বাড়ি এসে রান্না করেও যদি করেন, তাও আমি বলবো 9টা 9:30টার মধ্যে সবার রান্না হয়ে যায়, একদম হবেই। ওকে, এইবার যদি তাই হয় তাহলে রান্নাটা করেই কেন খেয়ে নেওয়া নয়? 9টাতে যদি সবার রাতের রান্না শেষ হয়ে যায়, তাহলে আপনারা 9:30তেই কেন খেয়ে নিচ্ছেন না? আমরা কি করি, এই তো রান্না করলাম, এখন একটু রেস্ট করি, রেস্ট করতে করতে ফোন স্ক্রলিং করতে করতে কেটে গেল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। খেতে বসছে কখন? রাত্রির 11টা। খেতে বসছে কখন? প্রায় 12টা। এমন অনেক মানুষ আছে আমার কাছে এসেছেন 1টা 2টোর সময় খেয়েছে রাত্রিবেলা, ঠিক আছে? এরকম অনেক আছে, প্রচুর মানুষ আছে। আবার এমন মানুষও দেখেছি যারা রান্না করছে বাট নিজে খাচ্ছে না, বাইরে থেকে অর্ডার করছে, ফুড ডেলিভারি বা বাইরে কিছু গিয়ে খেয়ে এলো, এরকম অনেক মানুষ আছে। তাহলে আগে বুঝুন আপনার প্রায়োরিটি কোনটা, আপনার গোল কোনটা, আপনার এম কোনটা, নিজে কোনটা আপনি অ্যাকচুয়ালি নিজেকে চাইছেন বা আপনার বডির কোনটা নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস বুঝুন। যদি বুঝতে না পারেন এক্সপার্ট সাজেশন নিন, বাট নিজের ওপরে কোনো কিছু অ্যাপ্লাই করবেন না। টোটালি আনসাইন্টিফিক হয়ে যায় এবং তার থেকে চলে আসে বিভিন্ন ধরনের রোগ। একটা টাইম ছিল সবাই বলতো বেশি বেশি করে তেলে ভাজা ভুজি এরকম কিছু খেলেই বুঝি কোলেস্টেরল আসে, হাইপার মানে ট্রাইগ্লিসারাইড আসছে, হাইপার ক্লোরিস্টেরেমিয়া, এরকম ধরনের সমস্যা, হাই এলডিএল এগুলো দেখা যাচ্ছে, এইচডিএল নেমে যাচ্ছে, ভিএলডিএল এলডিএল রেশিও বেড়ে যাচ্ছে, এগুলো হতো। বাট একটা টাইমে হতো। এখন দেখা যাচ্ছে তেলের পরিমাণ ঠিক রাখা সত্ত্বেও মানুষের মধ্যে কোলেস্টেরল বেশি, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড বেশি। ট্রাইগ্লিসারাইড বেশি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যখন এই যে খাবারগুলো আমি বললাম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বা তার মধ্যে মানে সমভাবে বন্টন হওয়া যে কার্বোহাইড্রেটগুলো, সেগুলো যখন বেশি কম হয়ে যাচ্ছে। আজকে আমি ভাত খাবো, ভাত ডাল সবজি খেয়ে নিলাম, কালকে আমার মনে হলো না অনেকদিন ভাত খেয়েছি, এবার একটু মোগলাই খাই, চলে এলো ফুড ডেলিভারি, বডি আবার কনফিউজ হয়ে গেল। থার্ড দিন মনে হলো আজকে ভালো লাগছে না রান্না করতে, বাইরে থেকে কিনে আনে, হয়ে গেল ট্রাইগ্লিসারাইড বাড়লো। কি করে বাড়লো? জমা হচ্ছে কিভাবে? আমাদের শরীরে মানে প্রাণী দেহে বা মানব দেহে জমা হচ্ছে গ্লাইকোজেন রূপে। কোথায় জমা হচ্ছে? মাসেলে জমা হচ্ছে, লিভারে জমা হচ্ছে। এইবার গ্লুকোজ ফর্ম যখন গ্লাইকোজেন রূপে করছে, সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ফ্যাটে, দ্যাট ইজ ট্রাইগ্লিসারাইড, অর্থাৎ গ্লিসারাইড ফর্মেশন করবে। এখন আমি শরীরকে এনার্জি দিচ্ছি না। আবার এই মানুষটাই পরের দিন ভাবলো অনেক খেয়েছি, আজকে ভাত কমিয়ে দিই, ভাত কমিয়ে দিল, রুটি কমিয়ে দিল, চিড়ে কমিয়ে দিল, মুড়ি কমিয়ে দিল, মিলেটস কমিয়ে দিল, খেলোই না, ফাস্টিং করে রেখে গেল। সন্ধেবেলা রাত্রিবেলা পুরো ব্ল্যাঙ্ক, মানে বডিতে কোনো খাবার যাচ্ছে না, খাবার যাচ্ছে না মানে ফুয়েল যাচ্ছে না। এমন অনেক মানুষ আছেন, বিশেষত মেয়েরা, আজকে সন্ধেবেলা একটু বেশি করে বাইরে খেয়ে এসেছি, আজকে আর রাতে খাবো না, স্কিপ করে দিল ডিনার। এতে কিন্তু কোনো লাভ হয় না, ট্রাস্ট মি, কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। প্রথম কথা ট্রাইগ্লিসারাইড বাড়বে। সেকেন্ড ইজ আমার শরীরে
ট্রাইগ্লিসারাইড থেকে ফর্ম করবে, কোথায় জমা হবে বললাম, মাসেলে আর লিভারে। লিভারে যদি ট্রাইগ্লিসারাইড বা গ্লিসারাইড ফর্ম করে বা জমা হয়, সঞ্চিত হয়, সেটা রূপ নেবে ফ্যাটি লিভারে। ফার্স্ট থিং ইজ হেপাটোমেগালি, লিভারটা আকারে বেড়ে যাবে, ফুলে যাবে, ইনফ্লামেশন ইজ দেয়ার, আগেই বলেছি। নেক্সট হচ্ছে আসবে ফ্যাটি লিভার গ্রেড 1, সামলে নিলে ভালো, গ্রেড 2, না সামলালে গ্রেড 3। আলটিমেটলি সিরোসিস অফ লিভারেও কিন্তু পৌঁছে যেতে পারে। এতটাই গুরুতর ঘটনা ঘটে যেতে পারে যদি না আমরা নিজেদের খেয়াল রাখি। তো ছোট ছোট জিনিস দিয়ে শুরু হয়, সেটা কিন্তু একটা বৃহৎ মানে চেন সিস্টেমে কাজ করবে এবং আস্তে আস্তে আমাদের শরীরকে বিকল করতে শুরু করবে। আর আগেই বললাম, ইমিউনিটি যেহেতু কমে গেছে, মানুষের ক্ষেত্রে এই কোপ আপ করার ক্ষমতাটা কমে গেছে। এইবার আমি সার্কাডিয়াম রিদিমের একটা সুন্দর উদাহরণ দিই। বহুকাল আগেও বলবো না, যদি নিজেদের বাড়ির গ্র্যান্ড পেরেন্টসদের দেখবেন যারা আছেন মামার বাড়ির দিকে বা বাড়ির দিকে যারা গ্র্যান্ড পেরেন্টসরা রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের একটা অভ্যাস ছিল বা তাদেরও মা বাবারা যেটা করতেন সেটা হচ্ছে, এমন অনেক জায়গা আছে, আমি হুগলি থেকে বলছি, আমার হুগলির দিকেও বলতে পারি বা একদম কোর হুগলি বা কোর বর্ধমান এই সাইডটাতে দেখতে পাবেন যে মোটামুটি 9টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে, এরকমও কিন্তু অনেক জায়গা আছে। তার মানে কি তারা আনসিভিলাইজড? নো, ভীষণভাবে সিভিলাইজড। দেখবেন যদি আমরা ইতিহাসও দেখি বা একদম আদিম মানবের কথাও বলি, বা আমি আমার ছোট্ট একটা ঘটনার উদাহরণ দিই। সেটা হচ্ছে, আমি কিছু বছর আগে আন্দামান নিকোবর আইল্যান্ড বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে জারোয়া বলে একটা উপজাতি আছে, সবাই জানেন। তো এদেরও কিন্তু সেম মানে সিস্টেম, ওরা কিন্তু সন্ধে হওয়ার পরেই নিজেদের ঘরে যে যার চলে যায়, আর বের হয় কখন? একদম আর্লি মর্নিং, মানে সূর্য যখন উঠছে, প্রায় ধরা যায় 5টা 5:30 এরকম টাইমে। সেই সময় গভর্নমেন্ট থেকে এসে ওদের খাবার, জল ইত্যাদি, ওষুধপত্র, ভ্যাকসিনাইজেশন এইগুলো করে থাকে। তো তাহলে আমাকে বুঝতে হবে আমাদের সিভিলাইজেশনটা অ্যাকচুয়ালি কি, বা আমাদের সার্কাডিয়াম রিদম অ্যাকচুয়ালি কি, আমাদের ঘুমানোর টাইম কখন। এইবার এখানে আরও একটা সাইন্টিফিক উদাহরণ আমি দিই। 9টা আমি করছি, রাত্রি 9টায় খাওয়া, বারবার বললাম, তার কারণটা আরও কারণ আছে। প্রথম কারণ তো সার্কাডিয়াম রিদম, দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের হরমোন। মনে রাখতে হবে, আমাদের ঘুমের হরমোন মেলাটোনিন রিলিজ হওয়া শুরু হয়ে যায় 9টা থেকে। তাহলে দেখবেন অনেকেই আমাকে এটা বলেছেন যে 9টা 9:30 না খুব ঘুম পায়, একটু আলস্য ভাব লাগে। কেমন আলস্য ভাব? না একটু হাই উঠছে, একটু নিজেকে লেজি ফিল হচ্ছে। এটা লেজি ফিল নয়, এটা ঘুম তোমাকে মানে বেল বাটন করছে, বেল দিচ্ছে যে এবার তোমার ঘুমের টাইম হয়েছে। বাট আমরা তো ঘুমাই না, কারণ আমরা 9টাতে তো খেয়েই উঠতে পারি না। 9টায় না খেতে পারলে 9:30 অ্যাটলিস্ট খান, তারপরে 1.5 ঘন্টা বাদে ঘুমাতে যান। আবার এরকমও অনেক মানুষ আছেন যারা খাচ্ছেন, খেয়ে দিয়ে চট করে শুয়ে পড়লো। এবার এটা বলবে আমার তো কিছুই হয় না, আমি তো বরাবরই এটাই করি, এটাই তো আমার অভ্যাস। কিন্তু এটা যে ভুল অভ্যাস, সেটা মানতে তাদের খুব কষ্ট হয়। তো প্রবলেমটা এটাই, আমরা অনেক কিছু নাই জানতে পারি, ইনক্লুডিং মি। আমি অনেক কিছু এখন আমার অজানা আছে, স্টিল আমি জানার চেষ্টা করছি। না জানাটা তো অপরাধ নয়, সবাই সব জানবে এমন কোনো কথা নেই। কিন্তু আমি যদি জানি জিনিসটা, তাহলে সেই জিনিসটাকে নিয়ে কেন চলবো না? জানার চেষ্টা করা খুব জরুরি। আর লাস্টলি আমরা অলওয়েজ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসাবেও নয়, মানুষ হিসাবে বা একজন গাইড হিসাবে অলওয়েজ পাশে থাকি। বা যারা দেখছেন তারা অনেকেই জানবেন, যারা এখানে আমার পেশেন্ট আছে তারাও বলবেন যে পাশে থাকি না এরকম খুব কম হয়েছে, বা গাইড করি না, মোটিভেট করি না, এরকম কোনো ব্যাপার নেই। এরকম প্রচুর আছেন, বা তারা নিজেরাও হয়তো বলবেন। প্রবলেমটা হচ্ছে মোটিভেশন আর ডেডিকেশন, দুটোর তফাৎ আছে। মোটিভেশন মানে দুদিন ভাবলাম করব, খুব জোর কদমে লেগে পড়লাম, দুদিনের পর কিন্তু আমার মোটিভেশন ল্যাক করে গেল। কিন্তু যদি তুমি ডিসিপ্লিন হও, যদি তুমি নিজের কাজের প্রতি ডেডিকেটেড হও, তাহলে তুমি এমনিই করবে। এইটা হচ্ছে অভ্যাস, অনুশীলন, প্র্যাকটিস। তো বেটার হেলথের জন্য বেটার প্র্যাকটিস কিন্তু খুব জরুরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এইটা হলো টোটাল সার্কাডিয়াম রিদমের মূল বক্তব্য, যে আমাদের সূর্য ওঠা থেকেই কিন্তু আমাদের লাইফ সাইকেলটা অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক শুরু হয়ে যায়। এমন অনেক মানুষ আছেন যারা অ্যালার্ম দিয়ে ঘুমান বা অ্যালার্ম দিয়ে ঘুমাতে যাচ্ছেন, ইভেন দেখা যায় যে অ্যালার্ম ছাড়া ঘুমই ভাঙছে। কিন্তু আমি বলবো একটু প্র্যাকটিস করে দেখবেন, যদি আপনারা প্রতিদিন একই টাইমে অ্যালার্ম দেন, ঠিক তার আগে আপনার ঘুম ভেঙে যাবে। তার কারণ কি জানেন? মাইন্ড অ্যালার্ট থাকে, তাহলে কিন্তু ঘুম পরিপূর্ণ হয় না। এখন
ফুয়েল যেমন আমাদের বডিতে খাবার দেবে, সিমিলারলি বডির রেস্ট প্রয়োজন। রেস্ট যদি না পায়, হরমোন, এনজাইম, ডাইজেস্টিভ বিভিন্ন জুস, আমাদের স্লিপ সাইকেল, আমাদের হার্ট রেট, আমাদের যে রেসপিরেটরি অর্গ্যানগুলো রয়েছে, আমাদের আরকিউ লেভেল, এগুলো কাজ করবে না ঠিকঠাক। তো তার জন্য আমাদের রেস্ট দরকার। রেস্ট মানে প্রপার সাউন্ড স্লিপ, আর সেটা কিন্তু রাতেই হবে, মনে রাখতে হবে রাতেই। অনেকে আছে দুপুরবেলা 2 ঘন্টা ঘুমিয়ে নিল, বলে আমি তো ঘুমালাম, আমি তো ঘুমিয়েছি, আমি 8 ঘন্টা ঘুমাই। দেখা গেল রাত্রে 5 ঘন্টা ঘুমাচ্ছে, বাকি সকালবেলার দিকে হয়তো ওরকম 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে। এবার যারা ভোর ভোর ওঠেন, 4টের সময় হয়তো ঘুম থেকে উঠতে হচ্ছে, যাদের কাজে বেরোতে হচ্ছে, এরকম অনেক মানুষ আছেন যারা দূরে ট্রাভেল করেন অফিসের জন্য, স্কুলের জন্য, অনেক স্কুল টিচার আছেন অনেক দূর থেকে আসেন অফিসে যাওয়ার জন্য, বা ফ্যাক্টরি সাইডে যারা যাচ্ছেন তাদের জন্য, তারা কিন্তু 4টের সময় তাদের উঠতেই হবে। তাকে হয়তো 6টা, 6:30টায় ট্রেন ধরতে হবে, রান্না করে বেরোতে হবে, সেটা ঠিক আছে। তারা হয়তো ঘুমের টাইম সেভাবে পায় না, তখন কিন্তু তাদের দেখবেন তাদের কিন্তু ঘুম মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে। এটা হবেই। তখন কিন্তু তাদের সার্কাডিয়ান রিদম ঠিক বজায় থাকছে, কারণ তারা প্রপার যে সাউন্ড স্লিপটা সেটা কমপ্লিট করছে অ্যাট নাইট। দিনের বেলা নয়, রাতের বেলাতেই প্রপার স্লিপটা দরকার। আর সেটা অ্যাভারেজে 7 ঘন্টা, অল ওভার 8 ঘন্টা ঘুম দরকার হয়। বাট আমরা তো 8 ঘন্টা ঘুমাতে পারি না, কিন্তু 7 ঘন্টা না ঘুমালে কিন্তু সমস্যা আছে। ল্যাক অফ স্লিপ মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে এটার মানে কেউ ধারণাই করতে পারে না। সেই জন্য আমাদের স্লিপ সাইকেলটাও কিন্তু ভালো রাখা খুব দরকার। এবার মেলাটোনিন হরমোন যদি কমে যায়, মানে মেলাটোনিন হরমোন রিলিজ হচ্ছে কিন্তু আমি ঘুমাচ্ছি না, তাহলেও আমার অর্গ্যানগুলো ড্যামেজ হতে শুরু করবে। প্লাস খাবার টাইমে খাচ্ছি না, এরকম অনেক আছে যে খাবার টাইম হয়ে গেছে, দেখবেন প্রতিদিন যদি কেউ 1টা বা 1:30টার সময় খেতে বসে বা খাচ্ছে, লাঞ্চ করছে, তাদের কিন্তু ওই টাইমেই খিদে পাবে। তার কারণটা কি? সার্কাডিয়ান রিদম। তার কারণটা কি? বায়োলজিক্যাল ক্লক। কারণ ওই টাইমে আমি নিজেকে বা নিজের বডিকে অভ্যস্ত করেছি যে এবার আমার খাবার আসবে, এবার আমার ডাইজেস্টিভ জুস রিলিজ হবে। সেই প্যাভলভের এক্সপেরিমেন্ট, যেটা বিজ্ঞানী প্যাভলভ একটা কুকুরের ওপরে করেছিলেন, যে আমাদের রিফ্লেক্স আর্ক কিভাবে কাজ করছে, রিফ্লেক্স অ্যাকশন কিভাবে কাজ করছে। মানে ঘন্টার ধ্বনির সাথে সাথে কুকুরটার লালা নিঃসরণ হচ্ছে। ওকে, মানে কি সে তার খিদেটাও কিন্তু তখন আসছে, একদিন খাবার দিল না তাতেও হলো। সিমিলারলি আমাদেরও এই যে এখানে রয়েছে আমাদের লালার গ্রন্থি, স্যালিভারি অ্যামাইলেজ আছে, টায়ালিন আছে, অনেক কিছু, মল্টেজ আছে, এইগুলো এই জায়গা থেকে রিলিজ হওয়া শুরু হয়ে যাবে জিভের তলায়, এই নিম্ন চোয়ালের তলায় এবং কানের এই দুপাশে। তো এইগুলো রিলিজ হওয়া শুরু হবে এখন যদি আমি খাবার না দিই। তাহলে এই ডাইজেস্টিভ এনজাইমগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো তো প্রোটিন ইন নেচার, সামটাইমস দে আর অ্যাসিডিক টু। তাহলে অ্যাসিড পড়ছে আমাদের পেটের মধ্যে, মানে স্টমাকে এই সেল, হাইলি রিঅ্যাক্টিভ অ্যাসিড এই সেল আছে, এই সেল পড়ছে কিন্তু খাবার পাচ্ছে না। কি হবে? আলসার, GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সবসময় গ্যাস্ট্রাইটিস, সবসময় একটা ব্লটেড ভাব ফিল হচ্ছে, ভালো লাগছে না, সবসময় অ্যাসিডিক নেচার হবেই তো, কারণ ফুয়েল নেই কিন্তু অ্যাসিড পড়ছে। সেখান থেকে আসবে গল ব্লাডারের স্টোন, সেখান থেকে মানে যাকে আমরা কোলেরিথিয়াসিস বলছি, এবং ওখান থেকে গল ব্লাডার রিমুভ। এরকম অনেক মানুষ আছেন যারা গল ব্লাডার রিমুভ নিয়েও বিন্দাস খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছেন যে আমার তো কিছুই হয়নি। কিন্তু এটা মনে রাখতে হবে, গল ব্লাডার বাদ হয়ে গেছে মানে তোমার লিভার থেকে বাইলটা এসে জমা থাকতে পারছে না, মানে অ্যাট এ টাইম তাকে কাজ করতে হবে না। তার মানে তার সার্কাডিয়ান রিদমটা কতটা ঘেটে গেল, তাকে খাবার টাইমেই খেতে হবে, কিন্তু মানুষ জাস্ট কোনো কেয়ার করে না, এবং তারপরে ধীরে ধীরে ফ্যাটি লিভার এবং গ্রেড 3 থেকে লিভার সিরোসিসে পৌঁছে যায়। তো এত বড় ভূমিকা রাখে আমাদের সার্কাডিয়ান রিদম। তো এটাকে মেনটেন করা কিন্তু খুব জরুরি। যদি আমরা এটা মেনটেন করতে পারি তাহলে আমাদের হেলদি লাইফস্টাইল খুব সহজেই আমরা ফিল করে ফেলতে পারি। আর হ্যাঁ, সব কিছুর শেষে হচ্ছে জল। ঠিকঠাক যদি পানীয় জল আমরা পান করি তাহলেও কিন্তু অনেকটা ভালো থাকতে পারি। যেরকম কিছু মানুষ আছেন খেতে খেতে জল খাচ্ছে, ঝাল লাগছে জল খাচ্ছি, একটু গলা দিয়ে নামছে না জল খেয়ে নিচ্ছি, রুটি খাচ্ছি জল খেয়ে নিচ্ছি, এরকম অনেক হয়। এবার কি হবে, যদি আমরা খেতে খেতে জল পান করি, ওই ডাইজেস্টিভ জুস যেটা কিনা ছিল অ্যাসিডিক, সেটা কিন্তু লঘু হয়ে গেল, মানে কম ঘনত্বের হয়ে গেল। মানে আমি দিলাম একটা ভারী ঘনত্বের, হয়তো এসএল গেল বা মল্টেজ গেল বা টায়ালিন গেল বা হোয়াট এভার ইট ইজ, যেটা গেল, কিন্তু আমি জল ঢেলে দিলাম, পেটের ভেতরে চলে গেল, সেটা লঘু হয়ে গেল, মানে তরল হয়ে গেল, লিকুইফাই হয়ে গেল। তাহলে কি সেটা হজমে কাজ করবে? করতে পারবে না।
সেই জন্য খাবার আগে জল খান, খাওয়া দাওয়ার পরে আধ ঘন্টা পরে জল খান। ডিউরিং ইটিং স্টপ ড্রিঙ্কিং ওয়াটার র্যাপিডলি, এটা বন্ধ করলে খুব ভালো হয়। এতেও কিন্তু ডাইজেস্টিভ অনেক ইস্যু থাকে। অনেকে আছে বোতলে হাঁ করে জল খাচ্ছে, হাঁ করে আছে, মুখটা আকাশের দিকে, জল খেয়ে যাচ্ছে। অনেকটা বাতাস আমাদের খাদ্যনালী পেরিস্টলসিসের মধ্যে ঢুকে গেল, এখান দিয়ে ঢুকে গেল, গলার মধ্যে ঢুকে গেল, বাতাস ঢুকে গেল, মানে ব্লটেড ফিল হওয়া শুরু হয়ে গেল। তো এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায়। তাহলে যদি আমরা লাইফস্টাইলকে একটু ঠিক করতে পারি, যদি সার্কাডিয়াম রিদিমকে ঠিক করতে পারি, যদি বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখতে পারি, স্লিপ সাইকেল ভালো রাখতে পারি, অ্যান্ড লাস্টলি পানীয় জলকে ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে পান করতে পারি, তাহলে আমাদের 70% প্রবলেম সলভ হয়ে যায়। বাট মুশকিল হচ্ছে সবাই জিমের পিছনে ছোটে, সবাই ডায়েটের পিছনে ছোটে, সবাই কে কি খাচ্ছে, কে কি রেসিপি বানাচ্ছে সেই দিকে ছোটে, কিন্তু নিজেকে বদলায় না, নিজের লাইফস্টাইলকে ব্যালেন্স করে না, মডিফাই করে না। ফার্স্টলি মডিফাই ইয়োর সেলফ, নিজেকে আগে শোধরানোর চেষ্টা করুন, তারপরে আমি কিছু হেল্প নেব। এইবার লাস্টলি গিয়ে যদি আমি কিছু পারছি না, আমি বুঝতে পারছি না হাউ টু ম্যানেজ মাই ডায়েট, হাউ টু ম্যানেজ মাই লাইফস্টাইল, তখন আপনি লাইফস্টাইল যারা কাউন্সিলর আছেন, বিশেষত ডায়েটিশিয়ান যারা আছেন কোয়ালিফাইড, অবভিয়াসলি তাদের পরামর্শ নিন। বাট র্যান্ডামলি প্লিজ সোশ্যাল মিডিয়া থেকে যা পাচ্ছেন সেটা নিজের শরীরের উপরে চালনা করবেন না। ইভেন বাড়িতে অনেক ধরনের বয়সের মানুষ থাকেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের এবং বৃদ্ধ পর্যন্ত, প্রত্যেকের কিন্তু লাইফ আলাদা, প্রত্যেকের ওয়ার্ক প্যাটার্ন আলাদা, প্রত্যেকের এজ, হাইট, ওয়েট, মেডিকেল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল কন্ডিশন আলাদা। তাই একটা ফ্যামিলি মেম্বারে যদি একজন আসে ডায়েট প্ল্যানের জন্য, তাদের যা ডায়েট হবে সেইটার কিন্তু আপনি অন্যের উপরে চালনা করতে পারেন না। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমার প্রোফাইলে গিয়েই দেখতে পাবেন, এখানে দেখা যাবে টাইম লাইনে। সেখানে আমি তেল নিয়ে কথা বলেছি। তেলটা আপনারা নিজেদের মতো মাল্টিপ্লাই করে নিতে পারেন, যে কতটা তেল আপনি নিজে খাচ্ছেন, এবং সেটা ইনটু আপনার ফ্যামিলি মেম্বার করে মাল্টিপ্লাই করে নিজেরা ইউজ করতে পারেন। বাট আপনি কি খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন। সবজি তরকারি তো সবার জন্য সেম রান্না হবে, বাট ডায়েট কোনোদিন এক হতে পারে না, হবেই না। পরিমাণ, প্রত্যেকটা পার্টিকুলার ফুড আইটেম এগুলো মিলতে পারে না, হয় না, জাস্ট হয় না। আর এখনকার দিনে দাঁড়িয়ে তো দেখা যায় যে মেয়েদেরই সব থেকে বেশি বড় সমস্যাগুলো রয়ে যায়, কারণ মেয়েরা বয়সে বেশি বাঁচে কিন্তু রোগে ভুগে বাঁচে। তো রোগে ভুগে বাঁচা ভালো নাকি সুস্থ লাইফ লিড করাটা বেশি ভালো? তো চয়েস ইজ ইয়োর্স। লাস্টে একটাই কথা বলবো, যে যেরকমভাবে আপনারা নিজেদের শরীরের ওপরে নিজেদেরকে চালনা করবেন, লাইফস্টাইল লিড করবেন, আপনার শরীর সেটাই আপনাকে ফিরিয়ে দেবে। সো বি ভেরি কেয়ারফুল অফ ইট। আশা করছি অনেকটাই বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি। যাদের এই রিগার্ডিং কোনো কোয়ারিজ থাকবে কাইন্ডলি কমেন্ট সেকশনে অথবা আমাকে ইনবক্সে জানাতে পারেন। আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি প্রফেশনালি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসাবে কাজ করি। আমার এই ফিল্ডে 6 বছরের এক্সপিরিয়েন্স, অনলাইন অফলাইন বোথ। আমি সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। এর পাশাপাশি বর্তমানে সম্প্রতি গভর্নমেন্ট থেকে ন্যাশনাল অ্যালায়েড হেলথ কেয়ার প্রফেশনালের তকমা পেয়েছি। তো যারা মনে করবেন আমার সেশনটা উপযোগী হবে, তারা নিজেদের মধ্যে একটু শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আগামী দিনে পাশে থাকবেন। আর আমার সাথে যারা পার্সোনাল ডায়েট প্ল্যানের জন্য যোগাযোগ করতে চাইবেন, তাদের নিচে লেখা নাম্বারে যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করলেই হবে, আমি তাদেরকে যোগাযোগ করে নেব। আর হ্যাঁ, এই সূত্র ধরে একটা কথা বলার, পুজো প্ল্যান কিন্তু চলছে। যারা এনরোল করতে চান তাদের জন্য 30 ডেজের একটা প্ল্যান লঞ্চ করা হয়েছে। তো নিউট্রাল মান্ত্রার সাথে যারা জুড়তে চান, যারা নিজেদেরকে একটু ওয়েল শেপে রাখতে চান বা নিজেদের লাইফস্টাইলকে একটু ব্যালেন্স ওয়েতে, একটু হেলদি ওয়েতে লিড করতে চান এবং অবশ্যই রোগমুক্ত হতে চান, তো অবশ্যই নিউট্রাল মান্ত্রার এই প্ল্যানে যোগ দিতে পারেন। এনরোল করার জন্য সেম প্রসেস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, আমি তাদেরকে প্রসেস ইলাবোরেটলি বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ যারা ছিলেন, যারা অলওয়েজ পাশে থাকেন। নিউট্রাল মান্ত্রাকে ভালোবাসবেন, আমাকে ভালোবাসবেন,
ভালো রাখবেন, নিজেদেরকে ভালো রাখা খুব জরুরি, নিজের জন্য ভাববেন, সেলফ কেয়ার করবেন, এটা সব থেকে বেশি জরুরি। আর আমি যেরকমটা বলি, নিজে ভালো থাকলে সবাই ভালো থাকবে এবং সবাইকে আপনি ভালো রাখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে আরও নতুন কিছু সেশন নিয়ে আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার আবারও চলে আসব সকলের সাথে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।